আমাদের প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। মনটা একটু খারাপ, তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে না, তোমাদের স্কুলে আসা হচ্ছে না, খেলা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। তো এই সমস্ত বিষয়ে আমাদের একটা মনের মধ্যে অবশ্যই খারাপ লাগার একটা অনুভূতি কাজ করে। কিন্তু কি করবে বলো, দুষ্টু করোনা ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং আমাদের ভ্যাকসিনেরও এখনো সবাই ভ্যাকসিন পায়নি। তো সেই কারণে আমাদের কিছুদিন একটু কষ্ট করতে হবে, এভাবেই আমাদের একটু মানিয়ে নিতে হবে। বাড়ির বড়দের কথা শুনতে হবে, যেরকম তারা বলেন অকারণে বাইরে যাওয়া যাবে না, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যের থেকে একটু নিরাপদ দূরত্বে দাঁড়াতে হবে বা থাকতে হবে। এই যেমন ধরো আমি মাস্ক পরাটাকে একটা অভ্যাসে পরিণত করার চেষ্টা করছি। যাই হোক, আমি মাস্কটা খুলছি, নাহলে আমার পড়াতে অসুবিধা হবে। যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো স্পষ্ট বোঝা নাও যেতে পারে। আমি মাস্কটা খুলে নিচ্ছি। তোমাদের বিভিন্ন মাস্টারমশাইরা তারা বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছেন, কেউ বাংলা, ইংরাজি, কেউ ইতিহাস, ভূগোল, প্রকৃতি বিজ্ঞান বা আমাদের পরিবেশ বিজ্ঞান আমরা যাকে বলি, এই সমস্ত ক্লাসগুলো নিচ্ছেন। তোমরা সেগুলো মন দিয়ে করছো, আমরা দেখছি। তো আমি তোমাদের অঙ্কের ক্লাসটা নেব এবং আমি অবশ্যই আজকে যেটা পড়াবো সেটা তোমাদের বলে রাখি। আমি চতুর্থ শ্রেণীর গণিত, তোমাদের যে বই আছে অঙ্ক পাঠ্য বই, তার 3 অঙ্কের ভাগের ধারণা আমি তোমাদের আজকে দেব। ভাগের ধারণার ক্ষেত্রে প্রথমে ছোট্ট দুটো কথা বলতে চাই। এক, ভাগ হলো বারবার বিয়োগ করার একটা সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ বারবার বিয়োগ করার থেকে একবারে ভাগ করাটা অনেক সংক্ষিপ্ত একটা পদ্ধতি এবং এটাই হচ্ছে প্রথম ধারণা যেটা আমার দেওয়ার। আর দ্বিতীয় যে ধারণাটা দেব সেটা হলো যে শূন্যের ধারণা, অর্থাৎ ভাগ করতে গেলেও কিন্তু একটু শূন্যের ধারণাটা লাগে। আমরা সবাই জানি, তবুও একবার বলে নিই। ধরে নাও আমার হাতে একটা পেন আছে, এই যে পেনটা যেটা দিয়ে আমি একটু পরে লিখবো, এই পেনটা আমার হাতে আছে। তো এখন ধরে নাও এই পেনটা আমার কাছে আর নেই, কেউ নিয়ে নিল। পেনটা ছিল হাতে, পেনটা কেউ নিয়ে নিল। তাহলে আগে কটা পেন ছিল? একটা পেন, দেখতে পাচ্ছ? কেউ নিয়ে নেওয়ার পরে পেনটা, আর কটা পেন থাকলো হাতে? একটাও পেন থাকলো? নিশ্চয় না, একটাও পেন নেই। এই যে একটাও পেন নেই, একবারও নয়, এই বিষয়টাকে অঙ্কে যে চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো শূন্য। আমি একটু মুছে নিচ্ছি, সেটা হলো শূন্য। অর্থাৎ আমরা সেটাকে, তোমরা জানো, শূন্য দিয়ে প্রকাশ করি। তো এই হলো সেই শূন্যের ধারণা, মানে শূন্য আর কি। এখন আমরা চলে আসি মূল পর্বে, অর্থাৎ 3 অঙ্কের ভাগ। 3 অঙ্কের ভাগ। আর আরেকটা কথা আমি একটু বলে দিতে চাই। তোমরা সবাই জানো যে ভাগ করার ক্ষেত্রে আমাদের একটা এরকম দাগ দিয়ে নিতে হয়। এটা তার মাথায় একক, 3 অঙ্কের যেহেতু, তাহলে একক, দশক, শতক পর্যন্তই লাগবে। একক, দশক, শতক, এই 3টে লিখে নিতে হয়। এখানে যেটা বসে সেটা হলো ভাজ্য, এখানে যেটা বসে সেটা হলো ভাজ্য, এখানে যেটা বসে সেটা হলো ভাজক, যা দিয়ে ভাগ করা হয়, ভাজ্য যাকে ভাগ করা হয়। আর এখানে যেটা বসে সেটা হলো ভাগফল। ভাগ করে যে অবশেষটা পাওয়া যায় তাকে কি বলা হয়? ভাগশেষ। এই হচ্ছে আমাদের ধারণা। তাহলে এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক, এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। তোমরা বুঝতে পারলে? জানো এগুলো, তবু আমি আরেকবার বলে নিলাম। যাই হোক, আমি এগুলো মুছে নিচ্ছি। এবার ধরো আমি তোমাদের পাঠ্য বই যেটা
তার একদম 98 পাতার শেষের যে অঙ্কটা আছে সেই শেষের অঙ্কটা আমি করতে চলেছি। সেখানে বলেছে 480-কে ভাগ করতে হবে 17 দিয়ে। তাহলে 480 তাকে কত দিয়ে ভাগ করব? 17 দিয়ে। এরকম দেওয়া আছে। তাহলে আমরা আগে একবার বুঝে নিই এখানে কোনটা ভাজ্য। 480 হলো ভাজ্য, যাকে ভাগ করা হচ্ছে। যা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা কত? ভাজক, মানে 17। এবার আমাদের এই সংখ্যাগুলোকে এখানে বসাতে হবে। 480 শতক স্থানীয় অঙ্ক কত? 4, ঠিক শতকের নিচে বসবে। দশক স্থানীয় অঙ্ক কত? 8, ঠিক দশকের নিচে বসালাম। একক স্থানীয় অঙ্ক কত? 0, ঠিক এককের নিচে বসালাম। ভাজকটাকে আমরা ভাজকের জায়গায় লিখলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এবং যে লক্ষ্য করবে আমি যখন অঙ্ক করব তখন এই শতক স্থানীয় অঙ্কের ঠিক সোজাসুজি চলে যাবে অঙ্ক সংখ্যাগুলো। দশক স্থানীয় অঙ্কগুলো ঠিক এর পরপর এরকম ভাবে বসবে, এবং একক স্থানীয় যে মানগুলো যেখানে আসবে সেগুলো সব এরকম ভাবেই একদম ঠিক এর সমান সমান যাবে। তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, একটা সংখ্যা আরেকটা সংখ্যার ধারে চাপে না, অঙ্কটা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রথমে যেটা আমাদের করতে হবে, শূন্যের ধারণাটা একবার কাজে লাগিয়ে নিতে হবে। কিরকম? আরেকটা কথা, ভাগ প্রক্রিয়া মানে ভাগ করার সময় তোমাদের নামতাটা কিন্তু একটু মনে রাখতে হবে। আর অসুবিধা হলে ডান দিকে রাফ বলে তোমরা করতে পারো, অসুবিধার কিছু নেই। তাহলে প্রথমে আমি কি করব এই অঙ্কটা আমি প্রথমে শতক জেনে রাখো। ভাগ প্রক্রিয়া শুরু করতে হয় একদম বাঁ দিক থেকে। একদম বাঁ দিকে কে আছে? 4, অর্থাৎ ভাজ্যের শতক স্থানীয় অঙ্ক হলো 4। এইবার এই যে 4, এই 4-এর মধ্যে 17 কতবার আছে, মানে আমরা ভাগ করব একদম বাঁ দিকের সংখ্যাটা প্রথমে শুরু করব। শতক স্থানীয় অঙ্ক হলো 4, 4-এর মধ্যে 17 কতবার আছে দেখো। 17 আর 4 কে বড়? 17 বড়। তাহলে 17 যদি বড় হয়, 4 যদি ছোট হয়, 17-এর মধ্যে 4 একবারও নেই। একবারও নেই মানে কি বলেছিলাম? 0 বার। তাহলে 17-এর মধ্যে 4 আছে 0 বার। ভাগফলে শতকের অঙ্ক বসলো 0। 17 শূন্যে কত হয়? 0। বিয়োগ করো, কত হলো? 4। এবার দেখো, আমরা জানি এরপরে কি হয়, দশক স্থানীয় অঙ্কটা নেমে যায় নিচে। তাহলে দশক স্থানীয় অঙ্কটাকে আমি নিচে নামালাম, দিয়ে ভাগ প্রক্রিয়াটা চলবে। এবার কেউ যদি এখানে 0 দিয়ে করতে না চাও, কোনো অসুবিধা নেই। তারা এই 48টাকে ধরে নিতে হবে। কিরকম ভাবে? আমি এটা মুছে দিচ্ছি। ধরো 4-এর ঘরে, এই শতকের ঘরে, যে ভাগফলের শতকের ঘরের অঙ্ক হলো 0। এবার আমার 4 পরের ঘরটা 4 দিয়ে যেহেতু হলো না, 4 যেহেতু ছোট 17 থেকে, তাহলে 4-এর পরের ঘরের অঙ্ক কত? 8। দশকের ঘরের অঙ্ক 8। তাহলে আমাদের এটাকে ধরতে হবে, জাস্ট এই দুটো সংখ্যাকে আমাদের ধরতে হবে। 4, 10, 8 মানে 48। 17-এর মধ্যে 48 কতবার আছে? আমি একটু 17-এর নামটা মনে করার চেষ্টা করি। 17 দুগুণে 34, 17 3 17 হলো 51। তাহলে দেখো এখানে সেই সংখ্যাটাই বসবে যে সংখ্যাটা 17-র গুণিতক, এবং এই যে আমাদের এখানে আমরা 48 পেলাম, এই 48-এর থেকে সামান্য ছোট, মানে 48-এর সব থেকে কাছের ছোট সংখ্যা, অথবা 48-এর সমান। 48-এর বড় কিন্তু এখানে বসবে না। দেখো 51 48-এর বড়, তাহলে 51 এখানে আমাদের কাজে আসবে না। তাহলে 17-র কোন গুণিতক? 34। 34টা দেখো 48-এর মোটামুটি একদম কাছাকাছি থাকা সংখ্যা। তাহলে 17 দুগুণে 34, বিয়োগ করলে কি পাই আমরা? 8 থেকে 4 বিয়োগ দিলে 4 পাই,
3 থেকে 1 বিয়োগ দিলে, সরি 4 থেকে 3 বিয়োগ দিলে 1 পাই। তাহলে আমরা কত পেলাম? 14। দেখো এই 14 কিন্তু 17 থেকে ছোট, তখন কি করতে হয় নিশ্চয়ই জানা আছে তোমাদের, কারণ তোমরা এর আগে কিন্তু ভাগ করেছো, তাই তো? নিশ্চয় জানা আছে। আমরা পরের ঘর অর্থাৎ এককের ঘরের অঙ্কটাকে নিচে নামিয়ে দিই। তাহলে এখানে পরের ঘর অর্থাৎ এককের ঘরের অঙ্ক নিচে আমি নামিয়ে দিলাম। কেন নামালাম আরেকবার বলি। এই যে 14 সংখ্যাটা 17 সংখ্যার থেকে ছোট, 17 বড়, 14 ছোট। তাহলে যেহেতু 17 দিয়ে 14কে ভাগ করা যায় না, তাহলে সেক্ষেত্রে এককের ঘরের অঙ্কটাকে আমরা নিচে নামিয়ে দিই। তাহলে এইবার দেখো 17কে আমরা যদি একটু আরেকটু এগিয়ে গিয়ে মুখে মুখে একটু করি। 17কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 কত দেখি? 6 17 85 তো অনেক ছোট, তাই 6 17, 6 দুগুণে 6 7 42 এর 2 হাত থাকলো 4, 6 কে 6 আর 4 এ 10, 6 7 42 এর 2 হাত থাকলো 4, 6 কে 6 আর 4 10, 102 অনেক ছোট। 104 এর থেকে 140 এর থেকে 102 অনেক ছোট। তাহলে পরে যাই, 17 কে 7 দিয়ে গুণ করে দেখি কত হয়। 7 7 49 এর 9 হাত থাকলো 4, 7 কে 7 আর 4 এ 11, 119। আরেকটু বেড়েছে, আরেক ঘর গিয়ে দেখি। 17 কে 8 দিয়ে গুণ করি, 7 8 56, 6 হাত থাকলো 5, 8 কে 8 আর 5 এ 13, অনেকটা বেড়েছে। এবার আরেকটা ধাপ, মানে 8 এর পরে 9 এর যে নামটা বা 9 এর গুণিতকটা কি দাঁড়াচ্ছে 17 দেখি। তাহলে 17 কে যদি আমি 9 দিয়ে গুণ করি, 7 9 63, 3 হাতে থাকলো 6, 9 কে 9 আর 6 এ 15, দেখো 153। 153 কিন্তু 140 এর থেকে বড়। আমি কি বলেছি? এখানে সেই সংখ্যায় বসবে যে সংখ্যা অবশ্যই এই সংখ্যাটার থেকে ছোট হবে, খুব কাছাকাছি থাকা ছোট সংখ্যা, অথবা এই সংখ্যার সমান। এর থেকে বড় কখনোই এখানে বসবে না। তাহলে 17 কোন গুণিতকটাকে আমরা পেলাম যেটা 140 এর সব থেকে কাছাকাছি কিন্তু 140 এর থেকে একটু কম? কোনটা পেলাম? 136। তাহলে এটা 17 কে 8 দিয়ে গুণ করে আমরা 136 পেয়েছিলাম। তাই এবার একক স্থানে ভাগফলের একক স্থানের অঙ্ক হয়ে গেল কত? 8। 8 বসিয়ে দিলাম, 8 17 কত? 136। তাহলে এখানে আমরা লিখলাম 136। এইবার তুমি বিয়োগ দাও, বিয়োগ তো করতেই হবে। 6 তাকে 6 কত? 6 আর 4 এবার সাথে থাকলো 1, এই 4। তাহলে এই হলো। দেখো এরপরে কি ভাগটার করা যায়? মানে আমরা একটু ভাববো যে এই 4টা যে আমরা পেলাম, এই 4 এর পরে মানে এখন এই মুহূর্তে ভাগশেষ হিসাবে আমরা পাচ্ছি 4। তাহলে ভাগটা কি আর এগোবে? দেখো আমি বারবার বলেছি তোমাদের, এই ভাগ ততক্ষণই এগোবে তোমাদের শ্রেণীতে। বড়দের শ্রেণীতে আলাদা, সেখানে দশমিক ভাগ হয়, আরো অনেক অন্য কিছু হয়, কিন্তু তোমাদের শ্রেণীতে ততক্ষণই ভাগ প্রক্রিয়াটা চলবে যতক্ষণ পর্যন্ত এখানে পাওয়া বিয়োগফলটা, এই যে বিয়োগফল যেটা আমরা পাচ্ছি, এই বিয়োগফলটা 17 থেকে বড় হবে। অর্থাৎ 17 থেকে বড় 18, 19, 20, 21, 22, 100, 200, 1000, 2000 তুমি যাই পাও এখানে, যেহেতু সেটা 17 থেকে বড় তাহলে ভাগ প্রক্রিয়াটা চলতো। কিন্তু যেহেতু 17 বড় 4 ছোট এবং আমাদের পরের ঘরের কোনো অঙ্ক নেই, মানে কোনো কিছু নিচে নামানোর মতো কিছু নেই, যেরকম আমরা এখানে যাচ্ছিল না, 14 ছোট ছিল, 17 বড় ছিল, তাই 14 পরে একটা অঙ্ক ছিল এককের ঘরের অঙ্ক 0, তাই নামিয়ে নিয়ে ভাগ প্রক্রিয়াটা চালিয়েছিলাম। কিন্তু এখন দেখো 0 নামানোর পরে কিন্তু আমাদের ভাজ্যে আর কোনো ঘরের কোনো অঙ্ক নেই, তাহলে আর কিছু নিচে আমরা নামাতে পারছি না। এবং 4টা ছোটই, কার থেকে ছোট? ভাজক 17 থেকে ছোট, তাই এই ভাগ কিন্তু আর এগোবে না, এই ভাগ এখানেই শেষ। আর একটা কথা বলে রাখি, তোমরা জানো আমরা আগে অনেক সময় অঙ্ক করেছি এরকম, ধরে নাও
2 দিয়ে আমি 4কে ভাগ করছি, কথার কথা 2 দিয়ে আমি 4কে ভাগ করছি। তাহলে সেক্ষেত্রে এই যে 4কে ভাগ করছি, 2 এর ঘরের নামটা 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে 2 এখানে একক লিখবো আমরা, 2 দুগুণে 4। আমরা ভুল করেও, এটা বিয়োগ হয় তোমরা জানো, ভুল করেও একটা কাজ আমরা কখনোই করবো না, খুব সচেতন থেকে এই কাজটা আমরা করবো। কি, আমরা কিন্তু এখানে কাটা দেব না। কাটা কোনো সংখ্যা নয়, কোনো সংখ্যা বোঝানোর চিহ্ন কাটা নয়, তাই কোনোদিনও আমরা এখানে কাটা চিহ্ন দেব না, কারণ বিয়োগফল সব সময় একটা সংখ্যা হয়। বিয়োগফল সব সময় যেহেতু একটা সংখ্যা হয়, তাই কখনোই আমরা কাটা চিহ্ন দেব না। যেহেতু এখানে আমি দেখাতে পারিনি, সেই জন্যই আমি এখানে ছোট্ট একটা ভাগ করে দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা কি দেব, বিয়োগফল 0। 0 একটা সংখ্যাবোধক চিহ্ন, কিন্তু কাটা চিহ্ন তাকে দিয়ে কোনো সংখ্যা বোঝানো হয় না। তাই এখন আমরা কিন্তু আর যদি ভাগ শেষ না থাকে ভাগের পর, তাহলে আমরা তাকে 0 দিয়ে প্রকাশ করব। এটা আমি জাস্ট একটা বলে রাখলাম। এখন দেখো, প্রত্যেকটা ভাগ প্রক্রিয়ার যে আমি শুরুর ধাপটা বলেছিলাম, সেই শুরুর ধাপে এই অঙ্কটা যদি আমরা করতাম, তাহলে অঙ্কটা কিরকম আসতো আমি ছোট্ট করে একটু দেখিয়ে নিতে চাই, তাড়াতাড়ি দেখাবো। এটা এই যে একক, দশক, শতক। অনেকের কনফিউশন হতে পারে, আমার পড়াতে পড়াতে মনে হলো, আসলে এখানে তো তোমরা প্রশ্ন করতে পারছো না, কিন্তু আমার মনে হলো যে এটা তোমাদের সমস্যা মনে হতে পারে, যে শুরুতে আমি একটুখানি দেখিয়ে ওটা দেখালাম না, আবার এইভাবে অঙ্কটা করলাম। তাই আমি তোমাদের ওই ধাপটাও দেখানোর চেষ্টা করছি। যে 480, 4 আর 0, আমি দশকটাকে দশকের ঘরেই লিখব। এবার 17 দিয়ে ভাগ করছি। 4 এর মধ্যে 17 প্রথমে বলেছিলাম বাদিক থেকে শুরু করতে হয়। 4 এর মধ্যে 4 প্রথমে শুধু বাদিকে কি আছে, শতকের ঘরের অঙ্ক কত, 4। তাহলে শতকের ঘরের অঙ্ক 4, তাহলে 17 4 এর মধ্যে কতবার আছে, 17। 4 এর মধ্যে একবারও নেই, আমরা আগেই তা দেখে নিয়েছি। তাহলে এখানে 0 হবে। তাহলে 17 0 0, বিয়োগ করো। বিয়োগ করলে কি হয়, 4 থেকে 0 বিয়োগ দিলে আমরা সবাই জানি 4 হয়, 4 নেমে গেল। এবার আমরা জানি 4 ছোট, 17 বড়, অর্থাৎ ভাজক ছোট, আর এখানে বিয়োগফল যেটা পাচ্ছি সেটা ভাজক বড়, এবং এখানে যেটা বিয়োগফল পাচ্ছি সেটা ছোট। তাহলে বিয়োগ তার নিয়মটা কি, তখন আমরা পরের ঘরের অঙ্ক অর্থাৎ দশকের ঘরের অঙ্কটাকে নিচে নামিয়ে নিই। তাহলে 48 নেমে গেল। এবার আমরা জানি কত পেয়েছিলাম, 17 দুগুণে 34, বিয়োগ করলাম, বিয়োগফল কত হয়েছিল, 14। দেখো এখানে আমরা কিন্তু বিয়োগগুলো দিচ্ছি, তোমরাও বিয়োগ চিহ্নগুলো দেবে। 14, আবার সেই 14 ছোট, 17 বড়, অর্থাৎ ভাজক এখানে বড়, আর বিয়োগফল যেটা পেয়েছি সেটা ছোট। তাহলে ভাগ এই মুহূর্তে এগোচ্ছে না, কি করব তখন আমরা একক স্থানীয় ভাজকের যে অঙ্ক 0 সেটাকে নিচে নামিয়ে দেব। এইবার আমরা কি করব, এখানে আমরা দেখেছি, আমি জানি বলে এটাকে আমি জাস্ট প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। তাহলে তখন 8 নামাবো, 8 17 দিয়ে গুণ করলে 136, 136 বিয়োগ করলে কত হয়, 4, এটা 0। এইবার দেখো, এই যে আমি 4 বললাম, দেখো তোমরা এই বিয়োগটা মুখে মুখে করতে পারো। 136 থেকে 140 অব্দি যাও, 136 তারপরে কত আছে, মানে আমরা 136 থেকে 140 অব্দি যেতে গেলে আমাদের 137 থেকে শুরু করতে হবে। 137, 138, 139, 140। দেখো 4টে পর আমি গুনেছি, তাই এখানে বিয়োগফল 4। তাহলে এই হলো আমাদের, আমরা যদি এভাবে করি এই অঙ্কটাকে আমরা কিন্তু টেকনিক্যালি ভুল নয়, এই অঙ্কটা টেকনিক্যালি ভুল নয়, কিন্তু আমরা তো বড় হব, তাই আমরা ঠিক যেভাবে অঙ্কটা করলে আমরা বড়তেও কাজে লাগাতে পারবো, বড় বেলাতে যখন অঙ্ক করব তখনও কাজে লাগাতে পারবো, সেই ভাবেই আমরা শিখবো। এটা শুধু ধারণাটাকে তোমাদের স্পষ্ট করে দেওয়ার জন্য আমি একবার করলাম। এখানে তাহলে আমি আরেকবার বলি যে আমরা ভাজ্য যেটা, ভাজ্যের একদম ভাগ প্রক্রিয়ার শুরুতে ভাজ্যের একদম বাঁ দিকে আছে শতকস্থানীয় অঙ্ক যেটা, সেটার সঙ্গে শুরু করবো, সেটা কাজ শুরু করবো সেটাকে নিয়ে। 4 ছোট, 17 বড়, সুতরাং 4 এর মধ্যে 17 একবারও নেই, সুতরাং
ভাগফলের শতক স্থানীয় অঙ্ক শূন্য হবে। এবার পরের ঘর চলে এলো, যেহেতু ভাগটা এই 4 দিয়ে শুধু 4 দিয়ে করা গেল না, তাই ভাজ্যের দশক স্থানীয় অঙ্ক কত 8, তাকে আমরা সঙ্গে নিলাম। তাহলে 4 আর 8, 4 10 8। এবার আমরা 17 নামটা পড়লাম, 17 দুগুণে 34, এখানে বসে গেল। কারণ আমরা জানি এখানে সেই সংখ্যাটাই বসে যেটা 17 গুণিতক, এবং এই যে 48 বা এখানে যে সংখ্যাটা আমাদের থাকছে তার সব থেকে কাছাকাছি ছোট সংখ্যা বা তার সমান। তাহলে বসে গেল, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করলাম, 14 পেলাম। আবার সেই সমস্যা, 14 সে তো ছোট সংখ্যা কার থেকে, 17 থেকে ছোট, তাহলে ভাগ প্রক্রিয়া এগোনো যাচ্ছে না। তখন আমরা কি করলাম, ভাজ্যের একক স্থানীয় অঙ্কটাকে নিচে নামিয়ে নিলাম। তাহলে আমরা এবার কত পেয়ে গেলাম, 140। 140 বড় 17 থেকে। এবার আমরা নামটা করলাম, নামটা করে দেখলাম যে 8 দিয়ে মানে ভাগফলের একক স্থানে যদি আমরা 8 বসাই, তাহলে 8 দিয়ে 17কে গুণ করলে 136 হয়। 136 বসালাম, 136 বসানোর পর বিয়োগ করে দেখলাম ভাগশেষ আসছে 4। এই মুহূর্তে ভাগ আর তোমাদের শ্রেণীতে এগোনো যায় না, কারণ 4 অনেক ছোট, 17 অনেক বড়। ভাজক এখানে বড় আর ভাগশেষ বা এখানে ছোট, সেই কারণে এই প্রক্রিয়া, এই ভাগ প্রক্রিয়া আর এগোবে না, তো ভাগটা এখানেই শেষ হবে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা সুঅভ্যাস তৈরি করেছি, যেরকম সকালবেলা উঠে দাঁত মাজা, তারপরে আমাদের খাওয়ার আগে হাত ধোয়া সাবান দিয়ে, খাওয়ার পরে হাত মুখ ভালো করে ধুয়ে নেওয়া, ভালো করে কুলকুচি করা, এটা যেমন একটা সুঅভ্যাস, ঠিক সেরকম অঙ্ক তুমি যে অঙ্কই করো না কেন, সরল হলে নির্ণেয় সরল ফল, ভাগ হলে নির্ণেয় ভাগফল, গুণ হলে নির্ণেয় গুণফল, বা কথার অঙ্ক থাকলে সেক্ষেত্রে যে প্রশ্নটা তোমায় করা হয়েছে সেই অনুযায়ী একটা উত্তর কিন্তু অঙ্কের লিখতে হয়। এটা একটা নিয়ম, এটাকে মানতেই হবে। তো সেই অনুযায়ী আমরা অঙ্কের উত্তরটা একটু লিখে ফেলি। এখানে আমরা লিখব উত্তর নির্ণেয় ভাগফল 0, 2, 8। মানে শূন্য, আমরা জানি কোন সংখ্যার বাঁদিকের শূন্যের কোনো দাম থাকে না। আসলে তোমরা বড় হলে জানতে পারবে যে অ্যাকচুয়ালি এই 0, 2, 8 এই সংখ্যাটা এখানে একটা শূন্য দিয়ে এটাকে 0, 0 দেওয়াটা দিলে আমরা বুঝতে পারছি যে এই শূন্যটার অবস্থান হচ্ছে দশমিকের বাঁদিকে। যেহেতু দশমিকের একেবারে বাঁদিকের একটা শূন্য এটা, তাই এই শূন্যের কোনো দাম নেই। অর্থাৎ কোনো সংখ্যার, কোনো পূর্ণ সংখ্যার একেবারে বাঁদিকের শূন্যের, কোনো পূর্ণ সংখ্যার একেবারে বাঁদিকের শূন্যের কোনো দাম নেই। তাই জন্য আমরা এই শূন্যটাকে নেব না। তাহলে ভাগফল কত হয়েছে, আমি এটা একটু মুছে নিই, নাহলে এই জায়গাটা একটু অস্পষ্ট হয়ে যাবে তোমাদের জন্য। ভাগফল 28। এবার ভাগশেষও লিখতে হবে। নির্ণেয় ভাগশেষ কত দাঁড়াচ্ছে, 4। বোঝা গেল? এখন ধরো আমার মনে হতে পারে যে আমি এই যে ভাগটা করলাম, এটা কি ঠিক করলাম না ভুল করলাম। ভুলও তো করে ফেলতে পারি, তা মাপার জন্যও একটা, মানে সেটা ঠিকঠাক হলো কিনা অঙ্কটা, সেটাকে যাচাই করার জন্য কিন্তু একটা পদ্ধতি আছে। কি আমরা একটু একটু নিশ্চয়ই জানি, আমি এটা মুছে ফেললাম, পাশে ছোট করে করছি। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো বোর্ডটা ছোট তো, তাই আমাকে এই অঙ্কটাও রাখতে হচ্ছে, আর সেজন্য এটা একটু ঘিচুমিচু হয়ে গেল। মানে এটা কিন্তু একটা নিয়ম, যে ভাজ্য বার করার নিয়ম কি, ভাজককে ভাগফল দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে ভাগশেষ যোগ করলে আমরা ভাজ্য পেতে পারি। তাহলে সংখ্যাটা বসাই, ভাজক কত এখানে 17, তাহলে 17 বসালাম, তাকে কত দিয়ে গুণ করব, ভাগফল দিয়ে। ভাগফল কত পেয়েছি, 28। এবার ভাগশেষ কত আছে এখানে, 4, তাহলে যোগ 4। আমি একটু বাঁ দিকে ঘেসে লিখি, নাহলে
এই সংখ্যাগুলো মিশে যাওয়ার সম্ভাবনা আছে। 17কে ভাজক 17, তাকে গুণ করছি ভাগফল 28 দিয়ে, তার সঙ্গে যোগ করছি ভাগশেষ 4। এইবার 17কে 28 দিয়ে কোথায় গুণ করি, চলে যায় রাফে। আমি রাফের একটা এটা মুছে নিই। 28কে আমি 17 দিয়ে গুণ করবো, তাহলে সোজা হবে। গুণ করছি, 7 × 56 6, হাতে থাকলো 5, 7 দুগুণে 14 আর 5 19। 7 × 56 6। আগে বলেছি যে আমাদের কিন্তু ভাগ প্রক্রিয়া অঙ্ক করতে গেলে নামতাটাকে কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। 7 × 56 6, হাতে থাকলো 5, 7 দুগুণে 14 আর 5 19। আর এখানে কত আছে, 28 একে 28। এবার যোগ করো, এটা 6, 8 আর 9 17 7, হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 476। তাহলে আমরা 28কে 17 দিয়ে গুণ করে পেলাম 476। তার সঙ্গে আমরা ভাগশেষ 4 যোগ করলাম। এই যে 4, এটা গুণফলটা এখানে লিখলাম, এদের গুণফল 17 28 এর গুণফল এখানে লিখলাম, ভাগশেষ 4 এখানে লিখলাম। যোগ করলে হয় 480। দেখো তো আমাদের ভাজ্য সমান বলেছিলাম ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং সেই অনুযায়ী ভাজককে ভাগফল দিয়ে গুণ করে তার সাথে মানে গুণফলের সাথে 4 ভাগশেষ যোগ করে আমরা পেয়েছিলাম 480। 480 আমার ভাজ্য। দেখো মিলে যাচ্ছে অঙ্কের সঙ্গে 480 ভাজ্য মিলে গিয়েছে, অর্থাৎ আমার অঙ্কটা কিন্তু ঠিকঠাক হয়েছে। এটা আমরা এখান থেকেই সহজে বুঝতে পারি। তোমরাও যদি কোনো ভাগ যখনই করবে, বাড়িতে চর্চা করার সময় তোমরা যখনই ভাগ করবে, তখনই নিজেরা একবার এই যে সম্পর্ক বা ফর্মুলা এটাকে বলা হয়, যাই হোক ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই বিষয়টা, তার সঙ্গে তোমার যে ভাগ করে যে ফলাফলগুলো পেলে সেই অনুযায়ী বসিয়ে দেখবে সেটা সেখান থেকে তুমি ভাজ্য যেটা সেটাই পাচ্ছ কিনা। যদি পাও তাহলে তোমার ভাগ প্রক্রিয়া ঠিক আছে। আর এই চিহ্ন টিহ্নগুলো যে বিয়োগের চিহ্ন, এগুলো ঠিকঠাক করে দিতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি 3 অঙ্কের সংখ্যার ভাগ বা ভাগের ধারণা। যেটুকু আমি জানি বা যেটুকু আমি শিখেছি সেটুকু তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। তো যদি তোমাদের এই সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের জানিও। তোমরা যেখানে ভিডিও পাচ্ছ সেখানে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা কোনোভাবে যেভাবেই সম্ভব আমাদের কাছে তোমাদের সমস্যাটা তুলে যদি ধরতে পারো, তাহলে আমরা তোমাদের সমস্যাটার সমাধান তোমাদের মতো করে পৌঁছে দেওয়ার আন্তরিক চেষ্টা করব, এটুকু কথা দিয়ে যাচ্ছি। দেখো শুধু তো অঙ্ক দেখলেই হয় না, অঙ্ক চর্চাও করতে হয়। আমরা জানি অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, খুব মজার জিনিস। তোমাকে অন্যান্য বিষয়গুলো পড়ে যেমন মনে রাখতে হয়, অঙ্ক শুধু কতগুলো বুদ্ধি খাটিয়ে যে পদ্ধতিতে অঙ্কটা এগোচ্ছে, যদি সেই পদ্ধতিটাকে আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটা অঙ্ক মনে রাখতে হয় না। এটা হচ্ছে অঙ্কের মজা। আমরা যদি অঙ্কটার ধারাটা কিভাবে এগোচ্ছে, অঙ্কটা কিভাবে করতে হয়, এই পদ্ধতিটা যদি শিখতে পারি, প্রক্রিয়াটা যদি শিখতে পারি ঠিকঠাক, চর্চা করে অবশ্যই প্রত্যেকেই শিখতে পারে। যে চর্চা করবে, মন থেকে যে চর্চা করবে, তারা প্রত্যেকে শিখবে, এটুকু কথা আমি দিয়ে যাচ্ছি। তাই যদি আমরা চর্চা করতে পারি মন থেকে, তাহলে অবশ্যই আমরা অঙ্ক শিখতে পারবো, যে কোনো অঙ্ক শিখতে পারবো। কিন্তু ভয় পেলে হবে না, অঙ্কও একটা খেলা, অঙ্কও একটা খেলার মতো করে আনন্দ করে করতে হবে, এবং নির্দিষ্ট সময়ে ধরে সেটা করতে হবে। প্রতিদিন চর্চা করতে হবে, অল্প সময় হলেও প্রতিদিন চর্চা করতে হবে। যাই হোক, আমি যেটুকুনি দেখানোর চেষ্টা করলাম এটুকুনি গেল। এবার আমি চাইবো তোমরা বাড়িতে কিছু অঙ্ক চর্চা করো। তাই আমিও তোমাদেরকে কিছু কাজ বোর্ডে দিয়ে যাচ্ছি। সেই কাজগুলো আশা করি তোমরা যে কোনো ভাবেই যেখানে হোক কিভাবে দেখাবে, তোমরা যদি দেখাতে পারো খুব ভালো লাগবে। কারণ আমার সঙ্গে তোমাদের সামনাসামনি তো কোনো কথা হচ্ছে না, আমাদের পর্দার এক পাশে তোমরা আর পর্দার আর এক পাশে আমি আছি। সুতরাং যদি কোনোভাবে আমি যে বাড়ির কাজগুলো দিচ্ছি সেই বাড়ির কাজগুলো যদি তোমরা আমাদেরকে দেখাতে পারো, তাহলে খুব ভালো লাগবে। যাই হোক,
আমি বাড়ির কাজগুলো দিয়ে নিই, তোমরা খাতাতে সেগুলো করে আমাদের যদি দেখাতে পারো ভালো লাগবে। বোর্ডটা পরিষ্কারই করে ফেললাম। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বারবার ওই জায়গাগুলোকে ভালো করে শুনবে, কারণ তোমরা বুঝতে পারছো ভিডিওটা তো খুব ছোট সময়ের মধ্যে করতে হয়েছে, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়েছে। সেই জন্য অনেক কিছু বেশি করে বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বলার সময় আমাদের হাতে কিন্তু নেই। যাই হোক, এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে গিয়ে অনেক কিছু বলা হয়নি। তোমাদের যদি কোনো প্রশ্ন আসে মনের মধ্যে, সেটা আমাদের অবশ্যই জানাবে। আমি তোমাদের পাঠ্য বইয়ের এই যে তোমাদের পাঠ্য বই আমার গণিত 4র্থ শ্রেণী, এখান থেকে কটা অঙ্ক আমি তোমাদের দিতে চাই। 2টো অঙ্ক দেবো বাড়ির কাজ। এই বাড়ির কাজটা তোমরা করবে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের এই খারাপ সময়টা কেটে যাবে, আমরা আবার স্কুলে একে অপরের সঙ্গে মিলিত হতে পারবো, আমাদের সুন্দর সময়কাল আবার কাটবে। 1 নম্বর অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক করার সময় মনে রাখতে হবে ভাগ প্রক্রিয়ায় মাথার উপর একক, দশক, শতক লিখতেই হবে। তাহলে আমি একটা অঙ্ক দিতে চাই, 291 কে ভাগ করতে হবে 14 দিয়ে, এইটা একটা অঙ্ক দিলাম। 2 নম্বর যে অঙ্কটা দেব সেটা হলো 415 কে আমরা 20 দিয়ে ভাগ করে কি পাই, কি পাবো। এই 2টো অঙ্ক তোমরা বাড়িতে করবে। আবার বলতে চাই আর কি বললাম মানে আবার বলতে চাই যে তোমরা বাড়িতে বড়দের কথা শুনবে, একটু কষ্ট হলেও মানিয়ে নাও। যেভাবে ভালো থাকতে পারো, মাঝে মাঝে ছবি আঁকা, গান শোনা, গান করা, এই সমস্তগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়িতে বড়দের কথা শুনবে, অকারণে বাইরে বেরোবে না। যদি বাড়ির বড়রা যদি পারমিশন দেয় তবেই বাড়ির বাইরে বেরিও। আর সময় করে একটু পড়াশোনা করো, এই অঙ্কগুলো করো। পর্দার এপার থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা জীবনে অনেক বড় হও, ভালো থেকো।